সুপ্রিয় দর্শক, এটিএন বাংলা নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি অ্যাডভোকেট জাকির হোসেন। আজকে আমাদের আলোচনার বিষয় অর্থঋণ এবং অর্থজারি মামলার বিষয়বস্তু। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রওশন আলী। অ্যাডভোকেট রওশন আলী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে এবং এটিএন বাংলাকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, শুরুতে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে অর্থঋণ মামলা বলতে আসলে আমরা কি বুঝি? অর্থঋণ মামলা হচ্ছে সাধারণত যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো ব্যাংক থেকে বা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান যারা লোন দিয়ে থাকে তাদের কাছ থেকে যখন কোনো ঋণ গ্রহণ করে থাকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, সেই ঋণ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করার শিডিউল থাকে। সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান সেই ঋণটা পরিশোধ করতে ব্যর্থ হয়, তখন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তখন তাদের সেই ঋণের টাকাটা আদায় করার জন্য যেই মামলা দায়ের করেন সেটাকে আমরা বলে থাকি অর্থঋণ মামলা। এই অর্থঋণ মামলা এবং অর্থজারি মামলা, এই দুটার মাঝে পার্থক্যগুলো কি কি? সাধারণত যখন অর্থঋণ মামলা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান দায়ের করে থাকে, সেই মামলায় যখন রায় হয়ে যায়, অর্থঋণ মামলায় যখন রায় হয়ে যায়, যেটাকে আমরা বলি জাজমেন্ট এন্ড ডিক্রি, এই রায়টা বাস্তবায়ন করার জন্য বা এই রায়টাকে জারি করার জন্য আরেকটা মামলা দায়ের করতে এবং সেইটা একই আদালতে করতে হবে। যেই অর্থঋণ আদালতে মামলাটা দায়ের হয়েছিল শুরুতেই, যে কোর্ট এই রায়টা দিয়েছিলেন ওই একই কোর্টে জারি করার জন্য বা বাস্তবায়ন করার জন্য যেই মামলা পরবর্তীতে করা হয় সেটাকে আমরা বলি অর্থজারি মামলা। অর্থাৎ আমরা বলতে পারি যে টাকা রিকভারির জন্য ব্যাংক প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান যে মামলা দায়ের করেন সেটা প্রথম ধাপ হচ্ছে অর্থঋণ মামলা, আর দ্বিতীয় ধাপে সেটাকে জারি করার জন্য যে রায় পরবর্তী যে মামলাটা করা হয় সেটাকে জারি মামলা হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। তাহলে তো আমরা যে একটা বিষয় জেনে গেলাম আপনার আলোচনা থেকে যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হচ্ছেন এই মামলাগুলোর বাদী। তাহলে এই ক্ষেত্রে বিবাদী বা আসামি হচ্ছেন কারা? ব্যাংক থেকে বা আর্থিক প্রতিষ্ঠান থেকে যখন কেউ ঋণ গ্রহণ করেন থাকেন তখন কিন্তু প্রধান যিনি ঋণ গ্রহীতা থাকেন তাকে আমরা বলি বরোয়ার। তাহলে যিনি ঋণটা গ্রহণ করলেন তাকেই কিন্তু ঋণটা ফেরত দিতে হয়, লায়াবিলিটিটা তারই বেশি থাকে। তখন কিন্তু প্রথমতই বিবাদী হিসেবে আমরা দেখি যিনি ঋণ গ্রহীতা থাকেন অর্থাৎ যাকে আমরা বরোয়ার হিসেবেও জানি, তাকে বিবাদী করা হয়। দ্বিতীয়ত আমরা দেখেছি এই ঋণ গ্রহীতা যখন টাকাটা ফেরত দিতে পারেন না তখন কিন্তু এই ঋণের বিপরীতে একজন গ্যারান্টরের গ্যারান্টি নিয়ে থাকেন ব্যাংক প্রতিষ্ঠান। তখন যিনি গ্যারান্টি দিয়ে থাকেন যাকে আমরা গ্যারান্টর বলি, তাকেও কিন্তু এই মামলায় বিবাদী করা হয়। কারণ কি? কারণ যিনি বরোয়ার ছিলেন, ঋণ গ্রহীতা ছিলেন, তিনি যদি সেই টাকাটা আলটিমেটলি ফেরত দিতে না পারেন তখন কিন্তু গ্যারান্টরের উপর একটা লায়াবিলিটি চলে যায় যেন তিনি সেই টাকাটা দেন। অপরদিকে আমরা দেখেছি আরেকটা পক্ষকে সেখানে বিবাদী করা হয়, সেটা হলো যারা মর্টগেজার, যাদেরকে আমরা বাংলায় বলে থাকি বন্ধকদাতা। অর্থাৎ যখন ঋণটা গ্রহণ করা হয় ব্যাংক থেকে তখন আরেকটা পক্ষ সেখানে কোনো সম্পত্তি অ্যাসেট বন্ধক দিয়ে থাকেন যেন ঋণের টাকা আদায়ের ক্ষেত্রে যদি বরোয়ারের কাছ থেকে টাকার মাধ্যমে সেই ঋণের টাকা আদায় করা সম্ভব না হয় তাহলে বন্ধকদাতার বন্ধককৃত সম্পত্তি বিক্রি করে বা নিলাম করে বা বিক্রি করার মধ্য দিয়ে সেই টাকা যেন রিকভারি করা যায়। অর্থাৎ আমরা তিনটা পক্ষকে পাই, সাধারণত বিবাদীভুক্ত করা হয়, ইংরেজিতে আমরা বলি ডিফেন্ডেন্ট করা হয় অর্থঋণ মামলায়। একটা হচ্ছে বরোয়ার, গ্যারান্টর এবং মর্টগেজার, তিনজনকে। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখছি অনেক সমিতি থেকে অনেকে টাকা নেয়, কোনো ব্যক্তি থেকেও টাকা ধার নেওয়া হয়, তাহলে তারাও কি অর্থঋণ আইনে মামলা দায়ের করতে পারবেন? অর্থঋণ আইন 2003 এই আইনটা কিন্তু একটা বিশেষ আইন। এই আইনে কিন্তু স্পেসিফিক্যালি বলা আছে এই আইনের অধীনে টাকা রিকভারি করার জন্য অর্থঋণ আদালতে শুধুমাত্র ব্যাংক প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠান মামলা দায়ের করতে পারবে। এখানে কোনো ব্যক্তি বা অন্য কোনো প্রতিষ্ঠান বা লিমিটেড কোম্পানি এসে তাদের টাকা আদায় করার জন্য অর্থঋণ আদালতে মামলা দায়ের করতে পারবেন না। তারা যদি তাদের টাকা আদায় করতে চান তারা চাইলে সিভিল কোর্টে যে মানি সুট মামলা দায়ের করতে পারেন, অথবা তারা চাইলে ক্রিমিনাল কোর্টে যে অন্য কোনো ক্রিমিনাল প্রসিডিংস। তার মানে আমরা এখান থেকে আপনার আলোচনা থেকে যেটা জানলাম যে তার মানে এটা একটা স্পেশাল আইন এবং এই আইনে বিচার করার জন্য আলাদা একটি কোর্টও রয়েছে। তো এই ক্ষেত্রে
এবং আরো একটা বিষয় আপনি বললেন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তারাই এখানে বাদী হবেন। তো তারা বাদী হয়ে এই মামলায় তারা প্রতিকারটা চান কি? কারণ যিনি ঋণ গ্রহণ করেছিলেন তিনি তো ঋণটা পরিশোধ করতে পারছেন না, তাহলে আসলে প্রতিকারটা কি থাকে, তারা কি প্রতিকার চান? খুবই ইম্পর্টেন্ট ইস্যু। দেখেন যে একটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সাধারণত মামলা দায়ের করার জন্য কিন্তু ব্যাংক ওপেন হয় না, বা আর্থিক প্রতিষ্ঠানের কখনোই মূল লক্ষ্য থাকে না কোনো ঋণ গ্রহীতার বিরুদ্ধে শুধুমাত্র মামলা করা। ব্যাংক যখন অপারগ হয়ে যায় তখন কিন্তু তারা মামলা দায়ের করতে বাধ্য হয়। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কিভাবে অপারগ হন? যখন কোনো ঋণ গ্রহীতা কোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন আর নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা ফেরত দিতে ব্যর্থ হন, তখন কিন্তু ব্যাংক প্রতিষ্ঠান তাকে প্রথমে একটা নোটিশ দিয়ে অবগত করেন যে আমরা কিন্তু আপনার বিরুদ্ধে অর্থঋণ মামলায় যেতে পারি যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার টাকাটা রিয়েলাইজেশন না করেন বা ব্যাংকের পাওনা পরিশোধ না করেন। এছাড়া আমরা দেখেছি অর্থঋণ আইনে কিন্তু বিধান রয়েছে, অর্থঋণ মামলা দায়ের করার পূর্বে ব্যাংক প্রতিষ্ঠান বা আর্থিক প্রতিষ্ঠান একটা নিলাম চেষ্টা করবে, একটা বিক্রয় প্রক্রিয়া চেষ্টা করবে, যে সম্পত্তি মর্টগেজ রাখা হয়েছে, বন্ধক রাখা হয়েছে, সেটাকে বিক্রির চেষ্টা না করে সাধারণত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সরাসরি অর্থঋণ আদালতে মামলা দায়ের করতে পারেন না। এতে বোঝা যায় যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান শুরুতেই মামলা দায়ের করার জন্য উদ্গ্রীব হয়ে থাকে না। তারা যখন একটা বন্ধককৃত সম্পত্তি বিক্রির চেষ্টা করে সেই বিক্রি করতে না পারার ফলে ব্যর্থ হয়ে তখন কিন্তু তারা ওই লোনের টাকাটা রিকভারি করার জন্য যে অর্থঋণ মামলা দায়ের করে থাকেন। তাহলে দাঁড়াচ্ছে যে একটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তাদের ঋণের টাকা রিকভারি করার জন্য সর্বশেষ চেষ্টাটা হচ্ছে অর্থঋণ মামলা। আচ্ছা, এক্ষেত্রে যিনি ঋণ গ্রহীতা ছিলেন তিনি যেহেতু টাকাটা পরিশোধ করতে পারছেন না এবং তার বিরুদ্ধে মামলা হয়ে গেল, এক্ষেত্রে তার কি কি প্রতিকার আছে আইনে? আমরা দেখেছি যারা ঋণ গ্রহীতা থাকেন তারা অনেক সময় অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য করে থাকেন, বা অনেক সময় দেখা যায় ব্যাংকের সাথে কোনো সময় আমরা দেখেছি কেউ হয়তো বা যোগসাজশের মধ্য দিয়ে ঋণ গ্রহণ করে থাকেন। এই ঋণগুলা, এই যে ব্যাড লোন বলে থাকে, এই লোনগুলা অনেক সময় আর ব্যাংক সময় মতো রিকভারি করতে পারে না, বা যারা ঋণ নিয়ে থাকেন তারাও পরিশোধ করতে পারে না। আবার অনেক সময় আমরা দেখেছি ব্যাংকের অনেক অসাধু কর্মকর্তা রয়েছেন যারা কিন্তু এই সুযোগগুলা নিয়ে অনেক লোন দিয়ে থাকেন, পরবর্তীতে এই লোনগুলা আদায় হয়ে থাকে না। তখন যিনি ঋণ গ্রহীতা থাকেন যদি তিনি দেখাতে পারেন তার সাথে কোনো ফ্রড হয়েছিল বা তার সাথে কোনো মেলাফাইডি কাজ হয়েছিল বা ব্যাংক কোনো অন্যায় করেছিল, ইললিগ্যাল কাজ করেছিল, যার প্রেক্ষিতে তিনি এই লোনটা সময় মতো দিতে পারেন নাই এবং অর্থঋণ মামলাটা তার বিরুদ্ধে যেই অর্থঋণ মামলাটা চালু রয়েছে বা যেটা শুরু হয়েছে সেই অর্থঋণ মামলায় আইনগত কোনো ভায়োলেশন রয়েছে, অর্থাৎ কোনো আইনে বর্ণিত প্রক্রিয়ায় সেই অর্থঋণ মামলাটা দায়ের হয়নি বা আইনগত প্রক্রিয়ায় মামলাটা চলমান রয়নি, সেই ক্ষেত্রে তিনি উচ্চ আদালতে এসে প্রতিকার চাইতে পারেন, অথবা যেই অর্থঋণ আদালতে মামলা চলমান রয়েছে সেখানেও কিন্তু তিনি দরখাস্ত দিয়ে সেই আদালতের দৃষ্টি আকর্ষণ করবে বা নজরে এনে তিনি প্রতিকার চাইতে পারেন। আর ওই আদালতে তিনি যদি দরখাস্ত দেওয়ার পরেও সেখানে প্রতিকার না পান, সেক্ষেত্রে তিনি চাইলে উচ্চ আদালতে হাইকোর্ট ডিভিশনে এসে রিট পিটিশন দায়ের করার মধ্য দিয়ে প্রতিকার চাইতে পারেন। তাহলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে যেমন একটা সুবিধা দেওয়া আছে, ঠিক তেমনি ঋণ গ্রহীতার ক্ষেত্রেও আইনে উভয় পক্ষের সুবিধা দেওয়া আছে। তা আমাদের এই বলবেন যে এই ঋণ গ্রহীতা তার যে প্রতিকারগুলো, এই প্রতিকারগুলো কি পাওয়ার ক্ষেত্রে তার যেমন যে অধিকারগুলো রয়েছে, অনেক সময় আমরা দেখি যে তার সম্পত্তিটাকে বন্ধককৃত সম্পত্তিটাকে ক্রক করা হয় বা অ্যাটাচমেন্ট করা হয়। এই অ্যাটাচমেন্ট বা ক্রক এটা যদি করা হয়, এটার বিষয়ে কোনো প্রতিকার আছে কিনা বা এটা ব্যাংক করতে পারেন কিনা? অর্থঋণ মামলা যখন চলমান থাকে অনেক সময় যারা ঋণ গ্রহীতা থাকেন বা যারা মর্টগেজ দিয়ে থাকেন, বন্ধকদাতা থাকেন, তারা বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেন না, কারণ তারা মনে করেন অর্থঋণ মামলা হয়েছে, চলার জন্য চলছে, আমাদেরকে অ্যারেস্ট করছে না, যার কারণে তারা খুব একটা গুরুত্ব না দেওয়ার ফলে অর্থঋণ মামলায় রায় হয়ে যায়। রায় হয়ে যাওয়ার প্রেক্ষিতে আমরা দেখেছি যখন জারি মামলায় সেটা রূপান্তরিত হয় বা জারি মামলা চলমান হয়, সেইখানে বন্ধককৃত সম্পত্তিটাকে অ্যাটাচ করার জন্য বা অকশন করার জন্য অর্ডার হয়ে থাকে বা সার্টিফিকেট ইস্যু করার জন্য ব্যাংক দরখাস্ত দিয়ে থাকেন। এই পর্যায়ে যদি বন্ধকদাতা মনে করেন বা
যিনি বড়োয়ার থাকেন তিনি যদি মনে করেন যে আমার যে সম্পত্তিটাকে অ্যাটাচ করা হচ্ছে বা সেটাকে সার্টিফিকেট দিয়ে আগামীতে দখল নিয়ে যাবে ব্যাংক, এই পর্যায়ে তিনি যদি সেই আদেশটাকে স্টে করতে চান, সেই ক্ষেত্রে তাকে দেখাতে হবে অবশ্যই যে মামলায় যে ধারাগুলা রয়েছে যেভাবে নির্দিষ্ট প্রক্রিয়ায় অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাটাচ করতে হবে বা সার্টিফিকেট ইস্যু করতে হবে, সেখানে আইনের ব্যত্যয় হয়েছে, ইললিগাল অ্যাক্ট হয়েছে বা উইদাউট লফুল অথরিটি একটা কাজ করা হয়েছে, এইরকম যদি কোনো আইনের ভায়োলেশন দেখানো যায় বা তার সাথে ফ্রড হয়েছে সেটা দেখানো যায় বা মেলাফাইডি কোনো কাজ হয়েছে এই মামলার মধ্যে, এরকম যদি কিছু দেখানো যায় বা আমরা দেখেছি যদি দেখানো যায় উইদাউট জুরিসডিকশন, অর্থঋণ আদালত একটা অর্ডার দিয়ে দিয়েছেন যার মধ্য দিয়ে তার এখতিয়ার নাই, তারপরে সেটা অ্যাটাচের দিকে যাচ্ছে বা সার্টিফিকেট ইস্যু হয়ে যাচ্ছে বা তাকে দখল ছেড়ে দেওয়ার জন্য একটা অর্ডার হয়েছে, এইরকম ইস্যুতে উচ্চ আদালতে এসে তিনি প্রতিকার চাইতে পারেন। এই অর্থঋণ মামলায় রায় হয়ে গেলে তখন কি কি করার আছে একজন ঋণ গ্রহীতার, বা রায় পরবর্তী করণীয়গুলো কি কি? আইনে স্টেট কার্ড মানে সরাসরি একটা প্রতিকারের কথা বলা রয়েছে। যদি অর্থঋণ মামলায় রায় হয়ে যায়, সেই রায়ে যদি তিনি সংক্ষুব্ধ হন, তাহলে তিনি কিন্তু এই রায়ের বিরুদ্ধে একটা আপিল দায়ের করতে পারেন। সেটার জন্য তাকে 50% টাকা জমা দিয়ে আপিল করতে হবে। কিন্তু আমরা দেখেছি সাধারণত যারা লোন নিয়ে থাকেন তারা কিন্তু টাকাটা নেন ব্যবসা করার জন্য, তো তাদের কাছে সাধারণত টাকা থাকে না যে 50% টাকা জমা দিয়ে আপিল করতে পারবেন। তো যদি আমরা ধরে নেই একটা মামলায় 10 কোটি টাকার রায় হয়েছে, সেই ক্ষেত্রে তাকে কিন্তু 50% টাকা দিতে হবে 5 কোটি টাকা। তো 5 কোটি টাকা দিয়ে তিনি যখন হাইকোর্ট ডিভিশনে আপিল করবেন আর তার কাছে যদি 5 কোটি টাকার মতো থাকেই, তাহলে সে কিন্তু ঋণের জন্য আসতো না। এই ক্ষেত্রে এটা একটা তার জন্য কঠিন কাজ হয়ে যায়। তবে আমরা দেখেছি এটা হচ্ছে আইনে বর্ণনা রয়েছে 50% টাকা দিয়ে আপিল করা, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি হাইকোর্ট ডিভিশনে 50% টাকা জমা না দিয়ে রিট পিটিশন দায়ের করার মধ্য দিয়ে তিনি কিন্তু তার প্রতিকার চাইতে পারেন। তিনি বলতে পারেন আমি এগ্রিভড হয়েছি ওই জাজমেন্ট এন্ড ডিক্রি দ্বারা, অতএব আমি এইভাবে এগ্রিভড হয়েছি। সেখানে কিন্তু তিনি শুধু এগ্রিভড হয়েছি বললেই হবে না, তাকে কিন্তু আইনের ভায়োলেশন হয়েছে এরকম কিছু দেখাতে হবে। আইনে কিন্তু রয়েছে, উচ্চ আদালতে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত সিদ্ধান্ত আছে, যদি তিনি জাজমেন্ট এন্ড ডিক্রির বিরুদ্ধে আপিল না করে রিট জুরিসডিকশনে আসতে চান, তাহলে তাকে মেলাফাইডি দেখাতে হবে উইদাউট জুরিসডিকশন, আইনের ব্যত্যয়গুলো দেখিয়ে তারপরে তিনি কিন্তু আপিল না করে রিট পিটিশনে আসতে পারেন। রায়ের পরবর্তীতে জারি মামলা যে বিষয়টা চলে আসে, এই জারি মামলাটা আসলে কে দায়ের করেন? জারি মামলাটা সাধারণত ব্যাংকই দায়ের করে থাকেন, কারণ ব্যাংক যেই জাজমেন্ট এন্ড ডিক্রিটা পেয়েছে সেটাকে বাস্তবায়ন করার জন্য, জারি করার জন্য তার যে অ্যাসেটগুলো রয়েছে, কারণ জারি মোকদ্দমায় যে অর্থ ঋণ মামলায় যেই সম্পত্তিটা ছিল বা মর্টগেজ করা ছিল, সেই সম্পত্তিটাকে বিক্রি করার জন্য একবার চেষ্টা করা হয়ে থাকে নিলামের মধ্য দিয়ে। যদি বিক্রি করতে তারা ব্যর্থ হন, তখন কিন্তু ব্যাংক আদালতে দরখাস্ত দেন যে আমাদেরকে সেই সার্টিফিকেট দেয়া হোক, আমাদেরকে এই বন্ধকিত সম্পত্তির দখল বুঝিয়ে দেয়া হোক। এক পর্যায়ে আদালত চাইলে কিন্তু ব্যাংকেই একটা সাফকবলা দলিলের মতো করে, আমরা যেটাকে সার্টিফিকেট বলে থাকি, সেটা ইকুইভ্যালেন্ট টু সাফকবলা দলিল, মানে সেল ডিডের মতো করেই একটা কিন্তু সার্টিফিকেট তারা নিয়ে নিতে পারে। এই ক্ষেত্রে ব্যাংক যদি এই ধরনের সার্টিফিকেট ইস্যু করে নিয়ে যায়, তখন কিন্তু ব্যাংক চাইলে ওই সার্টিফিকেট মূলে পরবর্তী যে কোনো কারো কাছে এই অ্যাসেটটা বিক্রি করতে পারে বা বিক্রির প্রক্রিয়া শুরু করতে পারে। আচ্ছা, যদি সেই বিক্রি বা বিক্রির প্রক্রিয়া শুরু করা হয়, তাহলে এক্ষেত্রে সেই আদেশটাকে স্থগিত করা যায়, বা সেক্ষেত্রে যিনি ঋণ গ্রহীতা ছিলেন যার বিরুদ্ধে রায়টা হয়েছে তার আইনগত প্রতিকারগুলো কি? সেখানেও কিন্তু সুযোগ রয়েছে। যদি বন্ধক দাতা মনে করেন বা বড়োয়ার যিনি ছিলেন তিনি যদি দেখেন যে আমি অর্থঋণ মামলায় কন্টেস্ট করতে পারি নাই সঠিকভাবে, জারি মামলায়ও এসে আমি সঠিকভাবে কন্টেস্ট করতে পারি নাই, বা সেই সময় আমার কাছে আর্থিক
অ্যাবিলিটি ছিল না, আমি ঋণটা পরিশোধ করতে পারি না, কিন্তু ইন দ্য মিন টাইম ব্যাংক হয়তো বা সেই সম্পত্তির দখলও নিয়ে নিয়েছে, সার্টিফিকেটও নিয়ে নিয়েছে। সেই ক্ষেত্রে উচ্চ আদালতে আসা যায় যে আমার কাছে এখন পর্যাপ্ত টাকা এসেছে, আমি ব্যাংকের সম্পূর্ণ ঋণের টাকা পরিশোধ করে দিতে পারবো এই কয়টা কিস্তির মাধ্যমে, অথবা একই সাথে এট এ টাইম আমি পুরো টাকা পরিশোধ করে দিতে পারবো। তখনও উচ্চ আদালত চাইলে ইনহেরেন্ট জুরিসডিকশন অ্যাপ্লাই করার মধ্য দিয়ে তাকে কিন্তু তার ওই সম্পত্তিটা ফেরত দেওয়ার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে অনেক সময় জটিলতা দেখা দেয় যে ব্যাংক যখন সেই সার্টিফিকেটটা নিয়ে ব্যাংক দখলে নিয়ে নেয়, নেয়ার পরে যখন ব্যাংক এটা আরো কোনো থার্ড পার্টির কাছে বিক্রি করে দেয় বা হস্তান্তর করে দেয়, তখন এটা একটু বেশি জটিলতা ধারণ করে। সেই ক্ষেত্রে উচ্চ আদালত চাইলেও ইন্টারফেয়ার করতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে যদি দেখা যায় যে ঋণ গ্রহীতা যিনি, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, উনি ঋণ নিচ্ছেন, ঋণ নেওয়ার পরবর্তী তাকে আর কোনোভাবে পাওয়া যাচ্ছে না, যিনি গ্যারান্টার থাকেন তার দায়বদ্ধতাটা আসলে কতটুকু? এই আইনটা আসলে এই জায়গায় আমরা দেখেছি খুব ক্লিয়ার এবং স্পষ্ট। যদি দেখা যায় কখনো কোনো ঋণ গ্রহীতা ঋণ নেওয়ার পর সেই মামলায় কন্টেস্ট করতেছেন না, বা তিনি পলাতক হয়ে গেছেন, বা সেই মামলায় তিনি কখনোই অ্যাপিয়ার করেন নাই, সেই জায়গায় গ্যারান্টর যিনি থাকেন, যিনি গ্যারান্টি দিয়ে থাকেন, তিনি কিন্তু এই ঋণটা যখন ইস্যু করা হয় বা এই ঋণটা যখন ডিসবার্স করা হয়, বড়োয়ারকে যখন এই ঋণটা দেয়া হয়, তখন কিন্তু গ্যারান্টরের কাছ থেকে তারা অনেক সিকিউরিটি ডকুমেন্ট সিগনেচার করে রাখেন। আর গ্যারান্টররা আমরা অনেক সময় দেখেছি এগুলা দেখে হোক না দেখে হোক, বুঝে হোক না বুঝে হোক, ওনারা কিন্তু স্বাক্ষর করেন। আর এই স্বাক্ষর করার মধ্য দিয়ে তিনি কিন্তু বড়োয়ার যতটুক লায়াবিলিটি ছিল, মানে ঋণ গ্রহীতা যতটুক এই ঋণের জন্য লায়াবল ছিল, পুরা লায়াবিলিটিটা তখন কিন্তু গ্যারান্টরের উপর এসে বর্তায়, তখন কিন্তু গ্যারান্টর একটা বিপদে পড়ে যান। অর্থাৎ বলা যায় বড়োয়ারের বা ঋণ গ্রহীতার যতটুকু লায়াবিলিটি, দায়বদ্ধতাটা গ্যারান্টর যিনি থাকবেন তার উপরে একই দায়বদ্ধতা, একইভাবে মামলা পরিচালিত হবে এবং তার বিরুদ্ধে রায় হতে পারে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যদি আমাদেরকে বলেন যে যদি দেখা গেল ঋণ গ্রহীতা যিনি, তার সম্পত্তি মর্টগেজ দেওয়ার ক্ষেত্রে ভুল করে তার সম্পত্তি না হয়ে অন্য একজনের সম্পত্তি উনি ভুল করে মর্টগেজ দিয়ে ফেললেন, এক্ষেত্রে আসলে করণীয় কি? এই ক্ষেত্রে আমরা দেখেছি এটা যদিও খুব রেয়ার কেস, তারপরেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে। আমরা প্র্যাকটিসে দেখেছি যে একজন বন্ধকদাতা বন্ধক দিয়েছেন, কিন্তু তিনি বন্ধক দিতে গিয়ে ভুলক্রমে তার পাশের প্লট বা তার পাশের প্লটের কোনো সম্পত্তির দাগ ভুলক্রমে সেই মামলায় চলে এসেছে। এখন এখানে দুইটা বিষয় হতে পারে। একটা বিষয় হলো মামলা, অর্থঋণ মামলা চলমান অবস্থায় যার সম্পত্তি ভুলক্রমে সেই মর্টগেজ ডিডে চলে আসছে এবং অর্থঋণ মামলায় চলে আসছে, তিনি যদি অর্থঋণ মামলা চলমান অবস্থায় যদি জানতে পারেন, তাহলে তিনি চাইলে এই মামলায় অ্যাডেড পার্টি হতে পারেন। আমরা দেখেছি এইরকম ভুল সাধারণত সহজেই ধরা পড়ে না। এটা ধরা পড়ে কখন? যখন অর্থঋণ মামলা শেষ হওয়ার পর অর্থ জারি মামলায় চলে আসে। কারণ জারি মামলায় অ্যাটাচমেন্টের প্রক্রিয়া এসে ওই সম্পত্তির উপর যখন ব্যাংক যে সাইনবোর্ড প্রদর্শন করে যে এই সম্পত্তিটা অ্যাটাচ করা হলো, ক্রোক করা হলো, তখন কিন্তু তারা বুঝতে পারেন যাদের সম্পত্তি ভুলক্রমে মর্টগেজ ডিডে চলে আসছে, তারা কিন্তু তখন জানতে পারেন। তখন তাদের এটা কিন্তু মামলাটা তারা যদি অ্যাড হতে চান, তখন তাদের বিরুদ্ধে একতরফা হয়ে গেল। তখন তারা চাইলে 10% টাকা জমা দিয়ে সেখানে মামলায় পক্ষভুক্ত হয়ে তারা তাদের মামলা সেখানে প্রেজেন্ট করতে পারেন, বুঝাতে পারেন আদালতকে যে আমাদের এই সম্পত্তি ভুলক্রমে সেখানে চলে আসছে। যদি এই ক্ষেত্রে দেখা যায় যে না, তাদের সেই অ্যাবিলিটিটা নাই এবং এটা প্রতারণার মধ্য দিয়ে তাদের সেই সম্পত্তিটা সেখানে ইনক্লুড করা হয়েছে, সেই ক্ষেত্রে তারাও চাইলে এখানে উচ্চ আদালতের শরণাপন্ন হতে পারেন। রিট পিটিশন দায়ের করার মধ্য দিয়ে তারা চাইলে তাদের প্রতিকার চাইতে পারে। আচ্ছা, এক্ষেত্রে এই অর্থঋণ মামলা বা অর্থজারি মামলা, এক্ষেত্রে কি কোনো দণ্ডের বিধান রয়েছে? যিনি ঋণ গ্রহীতা তিনি ঋণ নেওয়ার পরে যদি সঠিক সময় ঋণ পরিশোধ না করেন, তাহলে কি তার কোনো দণ্ডের বিধান রয়েছে, নাকি শুধুমাত্র আর্থিক জরিমানাটাই বা বন্ধক সম্পত্তি বিক্রয় করে অর্থ আদায় শুধু এটার ভিতরে সীমাবদ্ধ? আমরা দেখেছি অর্থঋণ আইনের 34 ধারায় কিন্তু বলা রয়েছে অর্থঋণ আদালত জারি মামলায় এসে চাইলে ব্যাংকের দরখাস্তের আবেদনের প্রেক্ষিতে তাকে 6 মাসের আটকাদেশ দিতে পারেন, অর্থাৎ সিভিল ইমপ্রিজনমেন্ট, জেলে যেতে হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু যারা ঋণ গ্রহীতা রয়েছেন তাদের জন্য কিন্তু জেল হতে পারে, অর্থাৎ
সিভিল ইমপ্রিজনমেন্ট হতে পারে, দেওয়ানি কারাগারে আটক আদেশ চাইলে অর্থ ঋণ আদালত দিতে পারে। পরিশেষে আপনার কাছে জানতে চাইবো, খুব ছোট করে যদি আমাদেরকে বলেন যে এই বিদ্যমান আইনে যদি কেউ ঋণ নিতে চান আর্থিক প্রতিষ্ঠান থেকে, বা যদি কেউ সেই ঋণ গ্রহীতার হয়ে গ্যারান্টার হতে চান, কি কি সতর্কতা অবলম্বন করা উচিত বা কি কি বিষয়ে তাদের আরো সতর্কতা অবলম্বন করা উচিত বলে আপনি মনে করেন? অনেকেই আমাদের কাছে আসেন যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, সেই ওয়ারেন্টটাকে স্টে করানোর জন্য হাইকোর্টে একটু চেষ্টা করেন। সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওয়ারেন্ট স্টে করার জন্য অনেকভাবে চেষ্টা করে থাকি। সেই ক্ষেত্রে আমাদের দেখাতে হয় যে ওয়ারেন্টটা ইস্যু হয়েছে সেখানে ভায়োলেশন অফ ল ছিল, আইন অনুযায়ী ওয়ারেন্ট ইস্যু হয় নাই। সেটা কিন্তু ঋণ গ্রহীতার ক্ষেত্রে হচ্ছে, গ্যারান্টরদের ক্ষেত্রেও হতে পারে। কিন্তু গ্যারান্টররা গ্যারান্টি দেওয়ার ক্ষেত্রে তারা কি সতর্কতা অবলম্বন করবেন, সেই জায়গায় আমরা বলবো যে কোনো গ্যারান্টর যখন কোনো ঋণের গ্যারান্টি দিতে যাবেন তাকে অবশ্যই দেখতে হবে যে আমি কোন কোন ডকুমেন্টে সিগনেচার দিচ্ছি, আমি লোনের কতটুকু অংশ আমি গ্যারান্টি দিচ্ছি। আমরা দেখেছি কেউ হয়তো বা লোন শুরু করেছেন 10 লাখ টাকা দিয়ে, এই লোনটা ক্রমান্বয়ে এনহ্যান্স হতে হতে 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা পর্যন্ত এনহ্যান্স হয়ে যাচ্ছে। তাহলে যিনি গ্যারান্টর ছিলেন তিনি হয়তো বা ভাববেন আমি 10 লাখ টাকার গ্যারান্টি দিয়েছিলাম, আমি এখন 50 লাখ টাকার লায়াবিলিটি হয়ে গেছে, আমি এই লায়াবিলিটি নিব না বা আমি এটার গ্যারান্টি দিব না। এই ক্ষেত্রে ডকুমেন্টগুলো দেখে নেওয়া উচিত এবং ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলে নেওয়া উচিত যে আমি কিন্তু গ্যারান্টর হচ্ছি, শুধুমাত্র তার বিষয়ে জানাশোনা থাকা উচিত, তিনি পরিশোধ করতে পারবেন কিনা বা তার সেই অ্যাবিলিটিটা আছে, রাইট, তিনি জেনে নেবেন আমি যার জন্য গ্যারান্টর হচ্ছি তিনি আসলে এই টাকাগুলা পরিশোধ করার জন্য কতটুকু সক্ষম রয়েছেন, বা আমি অ্যাজ এ গ্যারান্টর হিসেবে যদি তিনি সেই ঋণ পরিশোধ করতে না পারেন আমি গ্যারান্টর হিসেবে আসলেই সেই টাকাটার লায়াবিলিটি নিতে পারবো কিনা। এরকম বিষয়গুলো দেখে নিয়ে যে কেউ কোনো মর্টগেজে বা এরকম ঋণের ক্ষেত্রে তিনি গ্যারান্টর হবেন। জি, অ্যাডভোকেট রওশন আলী, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে এবং এটিএন বাংলাকে আবারও ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।